বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য মণিমুক্ত দিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিশেষ নিবেদন। আপনারা শুনছেন অডিও ভাইবস বাই কেডি। আজকের গল্প বিতান শিকদারের লেখা নিছক আলংকারিক নয়। গল্পটি আমরা নিয়েছি দেশ পত্রিকার একটি সংখ্যা থেকে। শুরু হচ্ছে নিছক আলংকারিক নয়। খুব চুল করছে। মুখ কুচকে প্যান্টের পেছনটা ডান হাত দিয়ে ডলতে ডলতে কথাটা বলল রাসু। বুদ্ধিমন্ত্র পাশেই বসেছিল। বিড়ি টানতে টানতে উদাস চোখে দূরে দিগন্ত বিস্তৃত রোদ্দুর ধোয়া মাঠের দিকে তাকিয়েছিল। উদাসভাবেই বলল, তা চুলকো? একে পৌষ, তাই এলোপাথারি হাওয়া দিচ্ছে। রাসু কোষে মাফলারটা কানের পাশ দিয়ে জড়িয়ে এবার যেন বুদ্ধিমন্ত্রকে একটু শুনিয়েই অভিযোগের সুরে বলল, তোমার জন্যই তো। কাজ হলো। বিড়িটা খালের জলে ছুঁড়ে ফেলে দিয়ে নিমেষে খেকিয়ে উঠল বুদ্ধিমন্ত্র। আমার জন্য মানে? আমার জন্য? আরে বাবা, আমি বলেছিলাম বিছুটি ঝোপে ওরকম ভাবে পেছন থেকে দাঁড়িয়ে থাকতে, আর এমন ঘষান ঘষেছিস যে প্যান্টের উপর থেকেই একেবারে। আরে ওখান থেকে নিজেকে আড়াল করে সবকটা ঘরের ওপর চোখ রাখা যায়, সে কারণে। রাসুকে থামিয়ে দিয়ে বুদ্ধিমন্ত্র বলল, চোখ রাখা যায়? আর স্থান মাহাত্ম বোঝাস না? হ্যাঁ, ওরকম একটা ঝোপ তুই খেয়াল করবি না? এখন বুঝতে পারছিস অনভ্যাসে কি অবস্থা করেছিস নিজের? রাসু গুম মেরে খালের ওপরে সিমেন্টের তৈরি কালভার্টে বসে রইল। তলা দিয়ে জল বয়ে যাচ্ছে। অনভ্যাসী বটে, 6 মাস যাবৎ রাসু একটাও চুরি করেনি। বিশ্ববিদ্যালয়ে ঢুকেই যত গণ্ডগোলটা বাঁধল। আসলে 3 বছর গ্র্যাজুয়েশন করার পাশাপাশি মামা বুদ্ধিমন্ত্রর কাছে ভাগ্নে রাসু চুরিবিদ্যার তালিমও নিয়েছে। এগোচ্ছিলও ভালোই, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ওঠা স্তক তার ঝোঁক একেবারে অন্যদিকে চলে গেছে। এখন বলছে ইতিহাস পড়ে অধ্যাপনা করবে, চুরি করবে না। শুনে বুদ্ধিমন্ত্রর মাথায় হাত। বলেছিল, চুরি? চুরি কি রে? মহাবিদ্যা বল, শিল্প। শুনে রাসু পুইরাটা চিবোতে চিবোতে হেসে বলেছিল, ও তুমি দেখছি সেই ধুতি পরা গোয়েন্দা। নিজেকে ডিটেকটিভ বলি না, বলি সত্যান্বেষী। আলবাত। ডালে শুকনো লঙ্কাটা ডোলে নিয়ে বুদ্ধিমন্ত্র বলেছিল, এই গোটা তারকগঞ্জে কাউকে শুনেছিস আমায় চোর বলে ডাকতে? নাকি এটাও ভুলে গেছিস যে গত মাসে কয়েকজন আমাকে তস্কর চূড়ামণি বলে ডাকতে শুরু করে দিয়েছে? হ্যাঁ, চোর আবার কি? সে তুমি যাই বলো, ওই কাশ্যপ গোত্রই হয়ে যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বুদ্ধিমন্ত্র সুর নামিয়ে বলেছিল, আরে বাবা, আর কিছু না হোক, তোর বংশের সম্মানটা নিয়ে একবার ভাববি না? শুনে রাসু ফোঁস করে উঠে অকারণে ঝোলের আলু ভাতে চটকে দিয়েছিল। কীরকম? আমার বংশ তোমার বংশ এক হলো কীরকম? আমি তোমার বোনের ছেলে, আমার বাবা রেলের চেকার ছিলেন। ওরে আমার চেকার রে। বুদ্ধিমন্ত্র এবার তেরিয়া রাসুকে কথার মাঝখানে থামিয়ে খেকিয়ে উঠেছিল। তো তোর সেই চেকার তোর আর তোর মায়ের নামে কখানা চেক রেখে গেছে, তার ফিরিস্তিটা একবার দে শুনি। বংশের নামে কেমন একটা সরেশ বংশ রেখে গেছে, সেইটা একবার ভাব। সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের প্রেক্ষিতে কথাবার্তা আরও কিছু দূর এগিয়েছিল, কিন্তু মোটের উপর রাসু চুরি করতে রাজি হয়নি। সে রাত্রে ঘুম আসছিল না বুদ্ধিমন্ত্রর। 2টো নাগাদ ঘুমন্ত রাসুর পাশ থেকে নিঃশব্দে উঠে দাওয়ায় বেরিয়ে এসে একটা বিড়ি ধরিয়েছিল সে। বড় মায়া ভিড়াত ছিল। উঠোনের পেয়ারা গাছটার ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলোর টুকরো এসে মাটিতে ইতিউতি ছড়িয়ে পড়েছিল। কাঠা আড়াইয়ের ওপর বুদ্ধিমন্ত্রের বাসস্থান। 3খানা ঘর, টালির চাল অবশ্য। আশেপাশে কিছু গাছগাছালি লাগিয়ে বাগান মতো একটা ব্যাপারও করা আছে। মনে মনে ভাবছিল বুদ্ধিমন্ত্র। রাসু ফস করে তাকে বলে দিল চোর। ধীর পায়ে ঘরে ফিরে এসেছিল সে। খেয়াল করেনি সে দূরে চন্দ্রনাথের পুকুর পাড়ে দোতলা বাড়িটার দক্ষিণের জানলার আলোটাও তখনই নিভে গেল।
এতক্ষণে সুরমা দোকানের হিসেবপত্র সমস্ত মিলিয়ে তবে শুতে গেল। রাসুকে বোঝানো সহজ ছিল না। দুজনে পাশাপাশি সাইকেল চালিয়ে হাট থেকে ফেরার পথে এক হেমন্তের দুপুরে বুদ্ধিমন্ত্র বলেছিল, আচ্ছা রাসু, তুই তো এত বই টই পড়িস, শীর্ষেন্দু মুখার্জির লেখা পড়েছিস? আমার প্রিয় লেখক। অদ্ভুতুরে সিরিজ পড়েছিস? মুখস্থ। ছাই মুখস্থ? মুখস্থ মুখস্থ হলে আরে মহাবিদ্যা ছেড়ে অন্য বিদ্যার পেছন নিতিস না। আরে বাবা, তুই কি এতটুকু বুঝতে পারছিস না যে প্রতিটা গল্পে কেমন সম্মান দিয়ে যত্ন করে তিনি চোরেদের কথা লিখেছেন? এত বড় একজন জ্ঞানী মানুষ কিছু না হলে কি আর এমনি এমনি? রাসু কতদূর কি বুঝেছিল জানা যায় না, তবে চুপ করেছিল। আবারও অন্য আরেক দিন দুজনে পাশাপাশি খেতে বসেছে। ডিমের ডালনা হয়েছিল। রাসু হঠাৎই চেঁচিয়ে উঠেছিল, এ কি মামা, আমার ডিমে শুধু খোলাটাই আছে, কুসুম নেই, সে কি? আর বলেই সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেছিল। বুদ্ধিমন্ত্রের পাতে একটা রাঙা কুসুম। সে তখন মৃদু হেসে বলেছিল, তাহলেই বোঝ, যে কেরামতিতে খোলা আস্ত রেখে কুসুম বার করে নেওয়া যায় তাকে সে চুরি বলে পাশ কাটিয়ে যেতে পারিস কি? হ্যাঁ? আরও বেশ কিছু বিভূতি দেখার পর শেষমেশ রাসু রাজি হলো। ক্রমে ক্রমে মালঞ্চ ঘোষের দোকান, নিভানুনি ঠাকুরমার গোয়াল তথা অসিত হাঁসদার বাড়িতে নিখুঁতভাবে চুরি করে রাসু হাত পাকাতে থাকে। গায়ের লোক ইংরেজিতে বলা বলি শুরু করলো, জুয়েল জুয়েল, লাইক মামা, লাইক ভাগ্নে। কিন্তু ওই ধরে রাখতে পারল না। আর রাসুর ফর্ম একেবারে গোল্লায় গেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর। আর যাবে নাই বা কেন? চন্দ্রনাথের বোন প্রিয়ংবদা চিরকাল রিক্সা করে সামনে দিয়ে হুস হুস করে বেরিয়ে যেত। আজ সে যদি একই করিডোরে ওড়না ঠিক করতে করতে হাঁটে, একই লাইব্রেরিতে বসে বইয়ের পাতা উল্টায়, তথা একই ক্যান্টিনে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে আর চোখে রাসুর দিকে চায়, সেক্ষেত্রে তারপরেও মতিভ্রম না হলে দোষ মতির, রাসুর নয়। কাঁচা প্রেম ক্যাম্পাসের কদম্ব বৃক্ষের তলায় পেকে ওঠার পর একদিন যখন প্রিয়ংবদা জানতে পারল রাসু বড় হয়ে চোর হতে চায়, ব্যাস। সব শুনে কিছুক্ষণ রাসুর দিকে চুপচাপ তাকিয়ে থেকে প্রিয়ংবদা বলেছিল, আর কখনো আমার সঙ্গে কথা বলতে এসো না, হয় চুরি ছাড়ো, নাহলে আমায় ছাড়ো। ততদিনে উঠতি চোর হিসাবে রাসুর নাম গোটা তারকগঞ্জে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার ৩-৪ দিন আগে সে হাটে মহাজন অভয় পুরকায়েতের দোকানের ক্যাশ বাক্স থেকে এমন সুচারুভাবে ২৫০০ টাকা সরিয়ে নিয়েছিল যে অভয় পরে বুঝতে পেরে রাসুকে নিজে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারে নিয়ে গিয়ে বসে থেকে মাখা সন্দেশ খাইয়েছিলেন। সেই রাসুকে প্রিয়ংবদা বলছে কিনা, হয় চুরি ছাড়ো, নাহলে আমায় ছাড়ো। মাথা উঁচু করে রাসু জানিয়ে এসেছিল, আমার পক্ষে পরিবারের সম্মান বিসর্জন দেওয়া সম্ভব নয়। এখন বক্তব্য রাখা আর সে বক্তব্য অক্ষরে অক্ষরে মেনে চলা কি এতই সোজা? ওটা হয় না, এবং রাসুর ক্ষেত্রেও হয়নি। অমুক গোদামার্কা ভুলে যাও বললেই যে গোদাভাবে ভুলে যাওয়া যায় না, সেটা রাসু ছাড়াছাড়ির সপ্তাহখানেকের পর থেকেই বুঝতে শুরু করেছিল। সময়টা আবার চৈত্র মাস, আঁচলা বাঁশ। রাসুর মানসিক ঘায়ে দক্ষিণের হাওয়া লেগে সেই ঘা পেকে একেবারে একাকার অবস্থা। চোট ভুলতে রাসু আরও বেশি করে চুরিতে মন দিয়েছিল, কিন্তু হলে হবে কি? থেকে থেকে করিডোরেও হাঁটতে হচ্ছে, লাইব্রেরিতেও যেতে হচ্ছে, আবার ক্যান্টিনেও সময় কাটাতে হচ্ছে। ফলে যত্রতত্র অনুকম্পা ও অসহায়তা মেশানো দৃষ্টিমানে জর্জরিত রাসু শেষমেশ ধরাশায়ী হয়ে পড়ল। মাস ৬ আগে মামা বুদ্ধিমন্ত্রকে এক বর্ষার সন্ধ্যায় সে জানিয়ে দিল, আমি আর চুরি করতে পারবো না। সেই মামাই যে বিবাগী রাসুকে ৬ মাস বাদে ফের বুঝিয়ে সুঝিয়ে এই চন্দ্রনাথের বাড়িতেই চুরি করতে পাঠাবে, কে জানতো? ফলে যা হওয়ার তাই হলো। নিজের অজান্তেই বিছুটি ঝোপে হেলান দিয়ে রাসু আড়াল থেকে হাঁ করে সারাক্ষণ প্রিয়ংবদার দিকেই চেয়ে রইল। কেমন সুন্দর শাড়ি পরে
সারা বাড়িময় ঘোরাঘুরি করছে সে। দাদা চন্দ্রনাথ বিয়ে করা বউ নিয়ে সন্ধ্যাবেলায় বাড়িতে ফেরার পর থেকেই উৎসবের আমেজ। আর রাসুর চোখে সেই উৎসবের মধ্যমণি প্রিয়ংবদা। গত সন্ধে সেই লুকিয়ে দেখার রেশ রাসুর এই সকালেও কাটেনি। আনমনে প্যান্টের পেছন দিকটা ডলতে ডলতে সে পাশে বসা মামা বুদ্ধিমন্ত্রকে বলল, খুব চুল করছে। বুদ্ধিমন্ত্র চুরির একটা নির্দিষ্ট ধারা রয়েছে। চুরির মাল থেকে সামান্য কিছু নিজের জন্য রেখে দিয়ে বাকিটা যেখান থেকে চুরি করেছে সেই বাড়িরই লোকজনকে ডেকে ফিরিয়ে দেয় সে। যেমন দত্তবাড়ির সুশীলা বৌদির কানের দুল হঠাৎ নেই, খোঁজ খোঁজ। সকালে বুদ্ধিমন্ত্র সুবল নাপিতকে দিয়ে দত্তবাড়িতে খবর পাঠালো। যেই না ডাক এলো অমনি বাড়িতে খুশির রোল। দামশাই, তার মানে দামশাই কৃপা করেছেন? হ্যাঁ, মহিলাদের চোখ ছলছলে। গায়ের লোক বুদ্ধিমন্ত্রকে দামশাই বলে ডাকে। সেই দুলের একটির গুজি নিজের কাছে রেখে বাকি সমস্তটাই বাক্সে ভরে ফেরত দিয়ে দিয়েছিল বুদ্ধিমন্ত্র। যেমনটা সে করে থাকে আর কি, অনেকটা মন্দিরে পুজো দেওয়ার মতো। পুরুষ যেমন একটা সন্দেশ রেখে বাকিটা বাক্সে ভরেই বেলপাতায় সিঁদুর লাগিয়ে গার্ডার মেরে ফিরিয়ে দেন, বুদ্ধিমন্ত্রও তাই। অবশ্য বেলপাতার পরিবর্তে বুদ্ধিমন্ত্রের ফেরানো বাক্সে আশীর্বাদী লেখা চিরকুট থাকে। তার কোনোটাতে লেখা থাকে নির্বোধ হও, কোনোটাতে নিদ্রামগ্ন থাকো, আবার কোনোটাতে বা একটু বেশি কথা, তস্করের হিতার্থে সুমতি হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এহেন বুদ্ধিমন্ত্রের কেরামতিতে গায়ের আর 5 ঘর ধন্য হলেও চন্দ্রনাথরা আজ অবধি নিরাশী রয়ে গেছেন। এই নিয়ে চন্দ্রনাথ ও প্রিয়ংবদার মা সরলা ঘনিষ্ঠ মহলে দুঃখও প্রকাশ করেছেন। চন্দ্রনাথের বাবা বিভাস মল্লিক তো বুদ্ধিমন্ত্রকে বলে বলে ক্লান্ত হয়ে গেলেন। এখন হাল ছেড়ে দিয়েছেন। সঙ্গীত শিক্ষা গানের স্কুলের সামনে দাঁড়িয়ে এক পড়ন্ত বেলায় বুদ্ধিমন্ত্রকে পেয়ে বিভাস একটু অভিযোগের সুরেই বলেছিলেন, কি এমন অন্যায় করে ফেললাম দামশাই যে আপনি একবারও আমার বাড়িতে পায়ের ধুলো দিলেন না? আর কিছু না হোক, এই গায়ে তো আর 5 জনকে নিয়ে চলতে হয়। তার মধ্যে আপনার কাছে যদি এমন ব্যবহার পাই তাহলে তো শেষে এক গড়ায় বসে থাকবো। বুদ্ধিমন্ত্র কোনো উত্তর দিতে পারেনি। বিভাস কথাত্তরে বলে যাচ্ছিলেন, মেন দরজার খিলটা পর্যন্ত খুলে রাখি যাতে কোনোদিন আপনার ইচ্ছে হলেও বিশেষ কষ্ট করতে না হয়। সেদিন চন্দ্রনাথের মায়ের কাপড়ের সঙ্গে সোনার হারটাও দড়িতে মেলে রেখেছিলাম। কাক নিয়ে গেল, আপনি ফিরেও তাকালেন না। এই আংটিটা উঠোনে ফেলে রাখলাম, বয়সের মুরগিটা ঘুরতে ঘুরতে এসে সামনে পেয়ে গিলে ফেললো। আপনি নিশ্চুপ। এই যে কোন অপমানের শোধ তুলছেন? বুদ্ধিমন্ত্র কোনো রকমে আরে হবে 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 বলে মৃদু হেসে পাশ কাটিয়ে চলে এসেছিলেন। না, কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি, পারার কথাও নয়। কারণ আজ থেকে প্রায় 20 বছর আগে যখন এখানে গানের স্কুলের জায়গায় দস্তিদারদের আমবাগান ছিল, তখন কোনো এক গোধূলিতে বিভাস মল্লিকের বোন তথা প্রিয়ংবদা ও চন্দ্রনাথের পিসি সুরমা এখানেই দাঁড়িয়ে তাকে বলেছিল, কেন এত সুন্দর কাঠের কাজ করতে পারো, সেটা দিয়ে জীবিকা নির্বাহ হতে পারে না? আমাদের পরিবারে একটা পরম্পরা আছে, চুরির? আমার দ্বারা অন্য কিছু করা সম্ভব নয়। কথাটা শুনে সুরমা কোনো রকমে চোখের জল সামলে বলেছিল, আর কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করো না। বললে কি হবে, এইটুকু তো গ্রাম, যোগাযোগ ঠাড়ে ঠাড়ে হয়েই যাচ্ছিল। তবে মেলামেশা আর ছিল না, ওই সৌজন্যমূলক বার্তা বিনিময়। তাও অকারণে এড়িয়ে গেলে লোকে সন্দেহ করবে, তাই। একদিন বুদ্ধিমন্ত্র সুরমাকে চণ্ডীতলার রাস্তায় একা পেয়ে অল্পকে সে জিজ্ঞেসই করে ফেলেছিল, আমি না হয় চোর, খারাপ, কিন্তু তুমি তো আর তা নও, বিয়ে করলে না কেন? সুরমা বুদ্ধিমন্ত্রের দিকে না তাকিয়েই আস্তে করে বলেছিল, আর বুঝে কাজ নেই। এসব তো আর ঢাক পিটিয়ে জানান দেওয়ার কথা নয়। বাক্যটা বুকের মাঝখানে কোথাও একটা বেজেছিল রিন রিন করে। আর কোনো প্রশ্ন করেনি বুদ্ধিমন্ত্র। তবে জীবনে চন্দ্রনাথের বাড়িতে চুরি করার কথাও ভেবে উঠতে পারেনি সে।
সেই চন্দ্রনাথের বাবা বিভাস এই গেল পরশু চন্দ্রনাথের বিয়ের আগের দিন বুদ্ধিমন্ত্রর বাড়িতে এসে প্রায় হত্যে দেয় আর কি। আপনি মুখ ফিরিয়ে থাকলে আমি এই উপর হয়েই পড়ে থাকবো। তাতে আমার বুক পকেটে যে সোনার ডেমের চশমাটা আছে যেটা ভেঙে গেলে যাক, পাঞ্জাবের পকেটে যে এইমাত্র স্টেশনের এটিএম থেকে তোলা 1015 টাকা আছে পড়ে গেলে পড়ুক, আর সর্বোপরি প্যান্টের পকেটে যে বাক্সে ভরা প্ল্যাটিনামের আংটিটা স্যাকরার দোকানে নিয়ে যাওয়ার জন্য বেরিয়েছি, হারিয়ে গেলে আর বুদ্ধিমন্ত্র কোনো রকমে বিভাসকে তুলে ধরে বলার চেষ্টা করেছিল। আরে 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 শুনুন শুনুন। বিভাস শোনার আগেই বলেছিলেন, আপনি শুনুন দামশাই, কাল ছেলের বিয়ে, পরশু সন্ধ্যায় বউ নিয়ে ফিরবে। আমাদের কোনো দাবি না থাকলেও ওরা বলেছেন মেয়েকে গয়নায় মুড়ে পাঠাবেন। এখন আপনার দয়া হলেই 16 কলা। সুরমার বাড়িতে চুরি! মনে মনে আঁতকে উঠেছিল বুদ্ধিমন্ত্র। নিমেষে দিন 15 আগের কথা মনে পড়ে গেছিল। সেদিন বোধহয় আকাশে চতুর্দশী চাঁদ উঠেছিল। শীতলা বাড়ি থেকে সাইকেল চালিয়ে ফিরছিল বুদ্ধিমন্ত্র। বাবলা গাছের তলায় এক ছায়ামূর্তি দেখে একটু দূরেই দাঁড়িয়ে পড়েছিল সে। আর সেই একটু দূর থেকেই এক অতি পরিচিত আওয়াজ এসেছিল, ওখানেই দাঁড়াও, আর এগিয়েও না। তার সান্নিধ্য যে সুরমার কাছে কতটা বিষবৎ তা এই কটা শব্দেই আন্দাজ করতে পেরেছিল বুদ্ধিমন্ত্র। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলেছিল, কিছু বলবে? তুমি মানুষ? মানে হঠাৎ? ইতর ছোট লোক নিজ কোথাকার। বুদ্ধিমন্ত্র স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল। দূর থেকেই বুঝতে পারছিল কেউ তার দু চোখ দিয়ে পারলে তাকে ভস্ম করে দেয়। আশেপাশে ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না। দূরে বাঁশবনে কয়েকটা শেয়াল ডাকছিল। খানিক পরে একটু হেসে সে বলেছিল, আমি আবার কি করলাম? আমার জীবনটা শেষ করে দিও, তোমার আশ মেটেনি। বুদ্ধিমন্ত্র চুপ করে দাঁড়িয়েছিল। সুরমা ধরা গলায় বলেছিল, যদি আমার ভাইজির কিছু হয় তবে এই জীবনে কেন, মরণেও ক্ষমা করব না, এটা জেনে রেখো। চাঁদ সে মুহূর্তে মেঘে ঢাকা পড়েছিল। রাগ হয়েছিল বুদ্ধিমন্ত্র সেদিন বাড়ি ফিরে, খুব রাগ। সুরমা পেয়েছেটা কি? যখন তখন তাকে এইভাবে যা ইচ্ছে তাই বলে দেবে। কিন্তু তারপরই তীরের মতো কথাগুলো বুকে বিঁধেছিল। আমার ভাইজির কিছু হয় মানে? কে ভাইজি? প্রিয়ঙ্গদা? সে তো দিব্যি পড়াশোনা করে, সভ্যভব্য, সুশ্রী। তার কি হবে? হলেই বা বুদ্ধিমন্ত্র তার জন্য কিভাবে দায়ী হচ্ছে? কি সব আবল তাবল। অস্থিরভাবে পায়চারি করতে করতেই থমকে দাঁড়িয়ে পড়েছিল বুদ্ধিমন্ত্র। 50-এর ওপর বয়স হয়ে গেছে বলেই কি বোধ শক্তিটা কখনো কখনো একটু। বুদ্ধিমন্ত্রর কাছে নিমেষে পরিষ্কার হয়ে গেছিল একটা ব্যাপার, রাসু আর প্রিয়ঙ্গদা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। পর মুহূর্তেই দুঃখ আর ক্ষোভ ছাপিয়ে এক পৈশাচিক আনন্দে মেতে উঠেছিল তস্কর চূড়ামণি। বেশ হয়েছে, ঠিক হয়েছে। কি বলেছিল সুরমা? বুদ্ধিমন্ত্র তার জীবন শেষ করে দিয়েছে? সে নিজে তার জীবন বেছে নিয়েছে বলে প্রতি মুহূর্তে তাকে কুকথা শুনে যেতে হবে? কই, বুদ্ধিমন্ত্র তো জীবনে আর কারো হতে পারেনি। সেটা কিছু নয়। আজও বংশরক্ষার তাগিদ তাকে তাড়িয়ে বেড়ায়, অথচ সুরমা ছাড়া তো আর কাউকে কখনো মুহূর্তের জন্য। এটাই উচিত হয়েছে। যে কাজ আজ অবধি সে করে উঠতে পারেনি সেটাই রাসু করবে। রাসুই শোধ তুলবে তার লাঞ্ছনার। ওই বাড়িতেই চুরি হবে, সুরমার চোখের সামনে। প্রিয়ঙ্গদার চোখের সামনে থেকে চুরি হয়ে যাবে চন্দ্রনাথের বউয়ের গয়না। দেখি কে আটকায়। মুশকিল হলো তস্কর পূজা তারকগঞ্জে কেবল একজনকে কেন্দ্র করেই প্রচলিত রয়েছে, বুদ্ধিমন্ত্র। কিন্তু বহির্জগতে এই ঐতিহ্যের প্রতি সহানুভূতিশীল হবে এমন লোক পাওয়া দুষ্কর। ফলত জনৈক গ্রামবাসীর চিঠি পেয়ে চন্দ্রনাথের শ্বশুরবাড়ির লোকের মাথায় হাত পড়ল। চোর? সে চুরি করবে বলে সবাই প্রতীক্ষায় থাকে? হ্যাঁ? চন্দ্রনাথের শ্বশুর অবাক। শাশুড়ি বললেন, আমি আমার মেয়েকে অলংকার পরিয়ে পাঠাবো, আর চোর এসে সেসব চুরি করে কীটার্থ করবে? এ কি অলক্ষণের কথা গো? কিন্তু ততক্ষণে বিয়ে হয়ে গেছে।
বিভাসও আর বেআইকে বোঝাতে যাননি যে এই চোর তেমন ধারা চোর নয়। খানিক আমতা আমতা করে সরে এসেছিলেন। ভেবেছিলেন এরা নিতান্ত শহুরে লোক, তস্কর চূড়ামণির যে কি মাহাত্ম্য সেটা এরা কি করে বুঝবেন। মেয়ে বনেদি বাড়ির, উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিত পরিবার। মেয়ের বাবার রাজনৈতিক নেতাদের সঙ্গে খুব দহরম মহরম। বিয়ে মিটে যাওয়ার পর বেআইকে ডেকে বললেন, ভাবলাম কাল থেকে শুরু করে পরের দিন বৌভাতের অনুষ্ঠান পর্যন্ত আপনার বাড়িতে পুলিশ পোস্টিং থাক। আমি এখন থেকেই ফোর্স পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। সব মিটে দিতে গেলে তার পরের দিনে ব্যাংকের লকারে গয়নাগুলো রেখে এলেই চলবে। আশা করি আপনাদের কোনো আপত্তি নেই। এখানে আপত্তি ঘাটে না। তবু মুখে কিছু না বলে দাঁড়িয়েছিলেন বিভাস। তাকে কিছু বলতে না দেখে শেষে সুরমাই বলেছিল, কোনো আপত্তি নেই, বরং সেটাই ভালো হবে। আপনি তাই করুন দাদা। রাতে বিয়েবাড়ি থেকে ফেরার সময় বিভাস সুরমাকে আস্তে আস্তে জিজ্ঞেস করেছিলেন, অত কিছুর কি সত্যি দরকার ছিল? সুরমা গম্ভীরভাবে জবাব দিয়েছিল, তা অত কমের উপর দিয়ে হচ্ছে। আমি হলে তোমাদের চোরকে প্রিভেন্টিভ কাস্টাডিতে রাখার সিদ্ধান্ত নিতাম। বুক কেঁপে উঠেছিল বিভাসের। বোনকে তিনি আজ অবধি পুরোটা বুঝে উঠতে পারলেন না। সেই পুলিশ অধ্যুষিত চন্দ্রনাথের বাড়িতেই গতরাত্রে ঢুকতে গিয়ে রাসু নিজের অজান্তেই পেছনে বিছুটি ডলে ফিরে এসেছে। আর এখন মুখ বিকৃত করে কালভার্টের ওপর বসে বুদ্ধিমন্ত্রকে বলছে, খুব চুল করছে। আরও কিছুক্ষণ পর রাসু মামার সঙ্গে বাড়ি ফিরে এলো। আজ চন্দ্রনাথের বাড়িতে বৌভাত। বুদ্ধিমন্ত্রীর উঠোন থেকে হালকা সানাইয়ের সুর শোনা যাচ্ছে। আর সেই হালকা সুরই আধ ঘন্টার মধ্যে বেশ ভারী হট্টগোলে পরিণত হয়ে গেল। রাসু ভেতরের ঘরে বসে ইতিহাস বইটা উল্টাচ্ছিল। চুলকুনিটা অনেকটাই কমে এসেছে। হঠাৎই বাইরে গোলযোগ শুনতে পেয়ে সে বেরিয়ে আসে। নকুল ছিপ হাতে মুখুজ্জেদের পুকুরের দিকে যাচ্ছিল। তাকে ধরে রাসু জানতে পারে চন্দ্রনাথের বাড়িতে কাল রাতেই চুরি হয়েছে। সে পিছন ফিরেই দেখে দরজার মুখটায় বুদ্ধিমন্ত্র গম্ভীর মুখ করে দাঁড়িয়ে রয়েছে। এ কি করে সম্ভব? তাহলে কি? বুদ্ধিমন্ত্রর কপালে ভ্রুকুটি। রাসু ঘরে ঢোকার পর ততটাই গম্ভীরভাবে বুদ্ধিমন্ত্র তাকে বলল, শেষে অন্য চোর এসে আমার তালিমকেও ছাপিয়ে খেলা জিতে বেরিয়ে গেল। রাসু ধপ করে বেতের মোড়াটায় বসে পড়ল। নিমেষে পাড়াময় হই হই রই রই ব্যাপার। এপাশ ওপাশ থেকে নানা কথা কানে আসছে। আলমারি হাট করে খোলা, মোটা দাগের কাজ, আমাদের দামশাই হতেই পারেন না। যে পুলিশ বাইরে করে ঘুমোত দিল নাকি? যেরকম বলে সন্দেহ করছে কি? সকালে ঘেন্তি মা দোতলায় উঠে খোলা দরজার আলমারি দেখে মুহূর্ত যায়। চন্দ্রনাথের বাড়ি থেকে তখন এখানে ফোন, সেখানে ফোন, এ ওই বলছে তো সে তাই বলছে। সুরমা বিভাসকে আলাদা পেয়ে আস্তে করে বলল, হলো শান্তি? বিভাস বোঝাতে চাইলেন, ওরে শোন শোন, এ আমাদের দামশাই হতেই পারেন না। তুমি এখনো পুলিশকে কিছু জানাবে না দাদা? বিয়ে বাড়ির হাজারটা শব্দের মধ্যে এখন কোনটা আলমারি তালা খোলার শব্দ ছিল কে বলবে? শেষে পরিস্থিতি একটু থিতিয়ে যাওয়ার পর জানা গেল বউয়ের হাড়ের মাঝখানে আটকানো হিরেটা উধাও। সে হিরে কত লাখের হবে কে জানে। বুদ্ধিমন্ত্র আদর্শবাদী চোর। যে দ্রব্যের কিছুটা রেখে বাকিটা ফেরত দেওয়া যায় না তা সে কোনোদিনও চুরি করেওনি আর করবেও না। আর তার ওপর হীরের নেকলেস নিয়ে ওরকম করে আলমারি হাট করে খুলে রেখে এসে সে জানান দেবে, এটা বুদ্ধিমন্ত্রের শিল্পবিরুদ্ধ কাজ। কিন্তু চুরি তো হয়েছে, করলোটা কে? দুপুরের দিকে বুদ্ধিমন্ত্রর কপালের ভাঁজ আরও স্পষ্ট হয়ে উঠল। সে অস্থিরভাবে কিছুক্ষণ পায়চারি করে রাসুকে বলল, এ রাসু, তুই বাড়িতেই থাকিস। হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। মেঘটা কাটল বিকেল বেলা। রাসু দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিল। বিকেলে ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে এ ঘরে এসে সে দেখে বুদ্ধিমন্ত্র চেয়ারে বসে কি যেন ভাবছে। আর তার পাশে টেবিলের ওপরে রাখা প্রায় মার্বেলের সাইজের একটা হিরে। সে থতমত খেয়ে জিজ্ঞেস করল,
মামা তুমি? বুদ্ধিমন্ত্র গম্ভীরভাবে রাসুকে খাটটা দেখিয়ে বলল, বস। তারপর একটা কাগজে কিছু লিখে সেটা ভাঁজ করে কাগজ আর হিরেটা রাসুকে দিয়ে বলল, শোন, এই হিরেটা সবার সামনে সবাইকে দিবি, আর এই চিঠিটা সবার আড়ালে সুরমাকে দিবি। আধ ঘন্টা পর প্রমাণিত হয়ে গেল চোর দোতলার জানলা থেকে লাফ মেরে মাটিতে পড়ে হামাগুড়ি দিয়ে বিছুটি ঝোপে ঢোকে। পরে সেখান থেকে পালানোর সময় হিরে সেখানেই ফেলে যায়। সেটা গায়ের আর 5 জনের সঙ্গে বাড়ির আশপাশটা খুঁজতে খুঁজতে রাসু পেয়ে গেছে। স্বস্তির নিঃশ্বাস পড়ে সকলের। আর সেই সকলের মধ্যেই কেউ রাসুকে ফিসফিস করে জিজ্ঞেস করে, কাল ইউনিভার্সিটি যাবে? সেদিন বৌভাত ছিল চন্দ্রনাথের, গা ঝেঁটিয়ে নেমন্তন্ন। তবে বুদ্ধিমন্ত্র যায়নি। পশ্চিমের জানলাটা খুলে চুপ করে বসেছিল নিজের ঘরে। দূরে চন্দ্রনাথের বাড়ি দেখা যাচ্ছে, আলোয় ঝলমল করছে। রাত 3টের সময় এলাকার সমস্ত আলো নিভে যাওয়ার পরও সুরমার দোতলার ঘরের জানলায় আলো লেগে থাকে। তস্কর চূড়ামণি মনের চোখে মায়া কাজল লাগিয়ে যেন দেখতে পায় কেউ বুকে একটা কাগজ জড়িয়ে ধরে সেই জানলার ধারে দাঁড়িয়ে রয়েছে। সে কাগজে লেখা রয়েছে, কখনো ভাবিনি তোমার কাছ থেকেও কোনোদিন কিছু চুরি করতে হবে, তুমি বাধ্য করলে। আচ্ছা সুরমা, কি ভেবে তুমি হিরেটা সরিয়েছিলে? আমি অপদস্থ হব বলে? আর আমাকেই বা প্রতি পদে পদে এরকম অপদস্থ করা কেন? এখনো ভালোবাসো বলে? উত্তরের অপেক্ষায় রইলাম। কথায় বলে চুরি বিদ্যা নাকি বড় বিদ্যা। এখন বিদ্যা বলতে আপনি বিদ্যা বানান বুঝবেন কিনা সেটা আপনার ব্যাপার। হিরে চুরির কিনারা তো হলো, কিন্তু মন চুরির কিনারা পৃথিবীর তাবৎ গোয়েন্দা সংস্থাও সঠিকভাবে করতে পারবে কিনা সন্দেহ। আপনারা এতক্ষণ শুনছিলেন বিতান শিকদারের লেখা নিছক আলংকারিক নয়। বুদ্ধিমন্ত্র চরিত্রে ছিল সৌমিক, সুরমা, প্রিয়ঙ্বদা ও অন্যান্য নারী কণ্ঠে জ্যোতি, এবং বাকি অন্যান্য কণ্ঠে ছিলাম আমি, কেডি। পরের গল্প নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্টে আপনি আমাদের জানান আর কী ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন। ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। আপনারা শুনছিলেন অডিও ভাইবস বাই কেডি।